জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। রাজধানীর উত্তরার বাসা থেকে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যে কোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জোটের শরিক ছিল হাসানুল হক ইনুর দল জাসদ। এর আগে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় শিক্ষার্থী আহতের ঘটনায় পল্টন, শাহবাগ, রমনা ও বিমানবন্দর থানায় 4টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 426 জনকে। আসামিদের মধ্যে 375 জন আনসার সদস্যকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার এজাহার 4 থানায় সর্বমোট 426 জনকে নামীয় আসামির পাশাপাশি 5 থেকে 8,000 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার সচিবালয়ে 2 জন উপদেষ্টা সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থী জড়ো হয়ে উপদেষ্টা সমন্বয়কদের মুক্ত করতে সচিবালয়ে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা দাওয়ায় আহত হন অনেক শিক্ষার্থী। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি একথা জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রোববার সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত হয়ে 60 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান। এর মধ্যে 50 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফেরত গেছেন, বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। তাদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার অবস্থার উন্নতি হয়েছে। এ সময় আইন উপদেষ্টা বলেন, যারা ষড়যন্ত্র করবে তারা কোনোভাবেই সফল হবে না। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন, আমরা তো আলাপ করতে রাজি না। আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, তা তো না। জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব। ফের ভারী বর্ষণ ও ঢলের জলে রাতের ব্যবধানে লক্ষ্মীপুর, কুমিল্লা ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। 3 জেলা মিলিয়ে 32 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। নতুন করে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হয়েছে। সদর উপজেলার 21টি ইউনিয়নের মধ্যে 19টি ইউনিয়ন পানিতে তলিয়েছে। জেলায় প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কিন্তু বন্যায় সড়কতলীয় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানির চাপে সকাল 10টায় কোম্পানিগঞ্জ মুসাফুর রেগুলেটর ভেঙে যায়। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে বিপর্যয়ের শঙ্কায় স্থানীয়রা। জেলাটি অন্তত 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এদিকে কুমিল্লাতেও বন্যার ভয়াবহতা বাড়ছে।
সালদা ও ঘুঙ্গুর নদীর পানি বেড়ে নতুন করে তলিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা। জেলার 14টি উপজেলায় প্লাবিত হয়ে প্রায় 13 লাখ মানুষ পানিবন্দী দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির সাথে দেখা দিয়েছে ওষুধের সংকট। তবে ফেনী শহর সহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় পানি কমায় আশ্রয়কেন্দ্র ছেড়ে অনেকেই ঘরে ফিরছেন। সবাই অসুস্থ, এখানে পানি কমর ভিন্দা গামছা ভিন্দা যাইতেছি। যদি যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো, নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের। আর ধরুন না, আশ্রয়কেন্দ্রে এই পর্যন্ত অন্তত 70-80 ফ্যামিলি ঢুকিয়েছে। এক রুমে অন্তত 4-5 জন ফ্যামিলি আছে। মানুষ যে একটু শুবে বসবে এরকম ব্যবস্থা নেই। আশ্রয়কেন্দ্র, স্কুল, মাদ্রাসা ধরে না, এত মানুষ। কোনো মানুষ এখানে আসতেছে না, কোনো কিছু সাহায্য নিয়ে এখানে আসতেছে না। এই প্রথম আমরা এখানে ঢুকেছি। দেশের বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটছে। পার্শ্ববর্তী জেলার পানি প্রবেশ ও ভারী বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, দুর্গম এলাকার বাসিন্দারা ত্রাণ সহায়তা পাচ্ছেন কি এবং এখন কি অবস্থা বন্যার? খুবই খারাপ অবস্থা জাহিদ। আমি যদি লক্ষ্মীপুরের কথা বলি, লক্ষ্মীপুরের সবচেয়ে যেই বিষয়টি লক্ষ্মীপুরের মানুষকে বিপর্যয়ের মধ্যে ভাঙা থাকার কারণে, খানাখন্দ থাকার কারণে ত্রাণের গাড়িগুলো লক্ষ্মীপুরের বেশিরভাগ এলাকায় ঢুকতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনো ছবিতে আমি যে দৃশ্যটি দেখাচ্ছি, যে এখানেও মানুষের ঘর বাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের যেই রান্না করার যে সক্ষমতা সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ পাকঘর থেকে শুরু করে মানুষের খাবারের যে যোগান সেটির সামগ্রিকভাবে সেই জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা এখন রয়েছি একটি আশ্রয় কেন্দ্রের নিচে। এখানে এই এলাকার বেশ কিছু স্বেচ্ছাসেবী তারা জড়ো হয়ে তারা মানুষের জন্য এখানে খাবার রান্না করছেন। প্রায় 400-500-র মতো মানুষের জন্য খাবার রান্না করে তারা সেই খাবারগুলো প্যাকেট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করছেন। সব মিলিয়ে এই লক্ষ্মীপুরের এই মুহূর্তে অনেকগুলো সংকটের মধ্যে কিন্তু একটি বড় সংকট হচ্ছে খাবার রান্না করা। গ্যাসের দাম বিপুল ব্যাপকভাবে বেড়ে গেছে। অর্থাৎ একটি 1400 টাকা সিলিন্ডারের গ্যাস এখন 2000 টাকার দাম বেশি রাখা হচ্ছে এখানে। সব মিলিয়ে নানা মানবিক সংকটের মুখে কিন্তু লক্ষ্মীপুরের এলাকার মানুষ। আমরা যেটি বলছিলাম যে লক্ষ্মীপুরের 19টি উপজেলা, 19টি সদর উপজেলার 19টি ইউনিয়ন একেবারে পানিতে তলিয়ে গেছে এবং অনেকগুলো এলাকার ঘর বাড়ি একেবারে প্রথম তলা পর্যন্ত কিন্তু খুবই নাজুক অবস্থা। আসবাবপত্র ভাসছে, অনেকের ফ্রিজ সহ নানা জিনিসপত্র কিন্তু একেবারে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে লক্ষ্মীপুরের যে পরিস্থিতি আমরা দেখছি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এটি আসলে কবে নাগাদ উন্নতির দিকে যাবে এটি এখনই বলা যাচ্ছে না। বিশেষ করে সকাল থেকে কিন্তু থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে লক্ষ্মীপুরবাসী আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একদিকে উজানের থেকে পানির ঢল লক্ষ্মীপুরের দিকে নেমে আসছে, সেই পানিগুলো সরে যেতে পারছে না, অন্যদিকে বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে লক্ষ্মীপুর যেই এলাকার মানুষ, অনেকটা উঁচু এলাকার মানুষ, যে এলাকার মানুষ গত কয়েক বছরে কোনো ধরনের বন্যার পরিস্থিতির মুখোমুখি হয়নি, সেই এলাকার মানুষ এখন বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। আমরা আজকে লক্ষ্মীপুরের সকাল থেকে যতগুলো এলাকায় ঘুরেছি, গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার পানিতে ভরে গেছে। মানুষের খুবই দুর্বিষহ অবস্থায় লক্ষ্মীপুরে। তো এই ছিল লক্ষ্মীপুরের সদর উপজেলা থেকে আমার কাছে সবশেষ খবর। জাহিদ, লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি ও মানুষের দুর্দশার খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। এখন চারদিকে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেন। রাষ্ট্রপতি আশা করেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, অগ্রগতি ও সমৃদ্ধ ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তাও দিয়েছে।
মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলা এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সহনশীল আচরণ করতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বন্যা কবলিত এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে। অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ধর্মীয় নেতারা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঘণ্টা খানেকের সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন সহ আরও অনেকে। রেওয়াজ অনুযায়ী ধর্মীয় উৎসব বা বিশেষ দিনে সরকার প্রধানের কার্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে থাকেন তারা। তারই ধারাবাহিকতায় সোমবার আজ শুভেচ্ছা বিনিময় করেন ধর্মীয় গুরুরা। প্রতিবারই জন্মাষ্টমী ঘিরে থাকে নানা আয়োজন, তবে এবার বন্যায় দুর্গতদের কথা বিবেচনা করে সীমিত পরিসরে আয়োজন রাখা হয়েছে। আর এখন থেকে আশ্রয় সাশ্রয় থেকে অর্থ দেয়া হবে বন্যার্থদের ত্রাণ তহবিলে। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে র্যালি করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। পলাশী মোড় থেকে র্যালিটি শুরু হয়। বিকেল 4টা থেকে শুরু হওয়া র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে পলাশীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার নিজেরাই সংখ্যালঘুদের উপর হামলায় জড়িত বলে তাদের উপর হামলার বিচার করেনি। নতুন বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদা নিয়ে চলবে। এরপর প্রদীপ জ্বালিয়ে র্যালির উদ্বোধন করেন তথ্য টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা। র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি সুন্দর বাংলাদেশ চান তারা। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করব, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে বসা জরুরি বলে মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন আয়োজনে যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। আরও বলেন, পরাজিত শক্তি নানান রূপে ফিরে আসছে, তাই জনগণকে সজাগ থাকতে হবে, সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, প্রশাসনে এখনও যারা আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট আছে তাদের অপসারণ করতে হবে। এ সময় উল্লেখ করেন, না জানিয়ে বাঁধ খুলে দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ভারত। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। তিনি বলেছেন
কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথরিন কুকের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বলেন, কত দ্রুত দেশের সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিতার সরকার আসবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছে ব্রিটেনের হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এসবের পাশাপাশি আগামী দিনে যুক্তরাজ্যের সাথে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দায়িত্বশীল ও গ্রহণযোগ্য বক্তব্য দিয়েছেন। তিনি জাতিকে আশার আলো দেখিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। সোমবার আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান তিনি। বলেন, সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা করে অন্যায় করেছে। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। তারা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাহলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলা তুলে ধরেন। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মহাসড়কে বন্দুকধারীর গুলিতে 23 জন নিহত হয়েছে। রাতে মহাসড়কে তল্লাশি নাম করে গাড়ি থেকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে তাদের গুলি করা হয়। বেলুচিস্তান প্রদেশের এই স্থানটিতে নিরাপত্তা বাহিনী সাধারণ সময়ে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীদের সহিংসতা সামাল দিয়ে আসছেন। এই হামলার দায় স্বীকার করছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। এতে জড়িত ছিলেন 30 থেকে 40 জন। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, সশস্ত্র গোষ্ঠীটি সাধারণ পোশাকধারী সেনা কর্মকর্তাদের খোঁজ করছিলেন। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।